হ্যালো বন্ধুরা, আমি আনিসুর রহমান তুষার। আহ, আবারও প্রতিদিনের মতো আপনাদের কাছে সকল পর্বে একটি গল্প নিয়ে আসলাম। আমি পাইসা গেছি মাইন্ডকে চিপায়। সো গল্পটি এতদিন পার্ট পার্ট শুনছেন, তো এখানে A to Z সম্পূর্ণ দেওয়া আছে। আশা করি সম্পূর্ণ গল্পটি শুনবেন এবং কেমন হয়েছে লাইক অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি কিন্তু আপনাদের সকল কমেন্টের রিপ্লাই দিই। সো আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম। ওকে, আসসালামু আলাইকুম। পাত্রপক্ষ দেখতে আসায় লক্ষ্মী মেয়ের মতো চুপটি করে বসে আছে তোরা। কিন্তু পাত্রকে দেখা মাত্রই তোরার মাথা যেন 360 ডিগ্রি কোণে ঘুরে গেল। কারণ পাত্র আর কেউই নয়, তারই প্রেমিক কুষাণ। কুষাণকে দেখে তো এবার খুশি হওয়ার কথা, কিন্তু তার বদলে তোরার চোখ মুখ রাগে শুকনো মরিচের মতো লাল হয়ে গেল। আর কান দিয়ে কুয়াশার মতো ধোঁয়া বের হতে লাগলো। কারণ কুষাণ বলেছিল তার ফ্যামিলি তাকে এক্ষুনি বিয়ে করাবে না, আরো 5 বছর পর তার নাকি বিয়ের বয়স হবে। কারণ সে এখনো তার মায়ের কাছে একজন অবুঝ শিশু, তার বাবার কাছে একজন মাসুম বাচ্চা। আর তার বোনেরা মনে করে কুষাণ এখনো কিছুই বোঝে না, যার নাক টিপলে দুধ বের হয়। অথচ সেই কুষাণ আজ বিয়ে করার জন্য তার বাবা মা চাচা চাচি কাজিন 3 বোন আর 3 দুলাভাই অর্থাৎ পুরো গোষ্ঠীকে সাথে করে নিয়ে পাত্রী দেখতে এসেছে। অন্যদিকে কুষাণ নিজেও ভয়ে আঁটোসাঁটো হয়ে বসে আছে। মনে হচ্ছে সে কোনো হরহর ফিল্ম দেখছে। মুখখানা তার তেমনই দেখাচ্ছে। সে মনে মনে বলতেছে, আল্লাহ আমার উঠাই লও, তা না হলে আমার আজ আর রক্ষা নাই। কারণ এই বিয়েটা হলেও তার 12টা বাজবে, আর না হলেও 12টা বাজবে। তোরা যে কতটা রাগী আর জেদি মেয়ে তা কুষাণের থেকে কেউ ভালো জানে না। একটু রাগ হলেই হাতের কাছে যা পায় তাই ছুঁড়ে মারে তাকে। একদিন তো রাগ করে মোবাইল ছুঁড়ে মেরে কুষাণের মাথা ফাটিয়ে দিয়েছিল, কিন্তু কুষাণ সেটা তার বাড়িতে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেয়। এরকম আরো অনেক ঘটনার সাক্ষী সে। তোরা রূপের জাদুতে পাগল হয়ে তাকে সে প্রপোজ করেছিল, কিন্তু এখন তার আচরণ দেখে না পারছে সইতে, না পারছে তাকে গ্রহণ করতে। তবুও লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হচ্ছে তাকে। কারণ তোরা প্রতিজ্ঞা করেছে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত শুধু তার কুষাণকেই চাইবে। তো কুষাণের মতো এত ভদ্র ছেলে সে পাবেটা কোথায়? 1 বছরের রিলেশনে একটা দিন তার গায়ে হাত তোলেনি কুষাণ, অথচ তোরা অনেকবার হাত উঠিয়েছে। কুষাণ যদি রাগ করে তোরার সাথে কথা না বলে, দেখা না করে, তাহলে তোরা তোলকালাম শুরু করে দেয়, তার বাড়িতে আসবে বলে ভয় দেখায়। কুষাণ সেই ভয় আবার নিজের থেকেই কথা বলা শুরু করে। চুরি করে রিলেশন চালিয়ে গেলেও কুষাণ তোরাকে বিয়ের কথা স্বপ্নেও ভাবতে পারে না। কারণ তাদের যৌথ পরিবার, বাবা মা দাদা দাদি চাচা চাচি কাচিন তো আছেই, তার সাথে আবার 3 বোন তাদের জামাইদের সাথে নিয়ে থাকে, যাকে বলে ঘর জামাই। মায়ের কথা মতো পুরো সংসার চলে। এই সংসারে থাকতে হলে মায়ের কথার উপর দিয়ে কথা বলা যাবে না। কিন্তু তোরা যে ঘাটতেরা মেয়ে, তাকে এই সংসারে বউ করে আনতে কুষাণের ভীষণ ভয় লাগে। কারণ শাশুড়ি আর বউ এক কোয়ালিটির হবে তখন। শাশুড়ি যদি 10 পা এগোয় তো বউ 20 পা এগোবে। কুষাণের দুলাভাই শাহিন, মাহিন তুহিন তোরাকে দেখে শুধু বাহবা করছে আর বলছে, কি লক্ষ্মী মেয়ে, দারুণ মানাবে আমাদের কুষাণের সাথে। অন্যদিকে ইরা মীরা লীরা রাগে শুধু ফুসফুস করছে। কারণ তাদের প্রত্যেকের ইচ্ছা নিজস্ব পছন্দের মেয়ের সাথে তার একমাত্র ভাইয়ের বিয়ে দেবে। সেই জন্য তোরা দেখা দেখিও শুরু করে দিয়েছিল, কিন্তু 4 জন পছন্দ করেছে 4 জনকে। অন্যদিকে কুষাণের বাবা মিস্টার জারিফ চৌধুরী আর মা মিসেস কামিনী চৌধুরী নিজেরা মুখ গোমড়া করে বসে আছেন। কারণ জারিফ চৌধুরীর পছন্দ তার বন্ধুর মেয়েকে, আর কামিনী চৌধুরীর পছন্দ তার বোনের মেয়েকে। সবাই সবার পছন্দ মতো মেয়ের সাথে কুষাণের বিয়ে দিতে চায়। একজনের পছন্দের মেয়ের সাথে বিয়ে দিতে চাইলে আরেকজন ঝগড়া করে। এইরকম একটা পরিস্থিতিতে শাহিন মাহিন তুহিন সিদ্ধান্ত নিয়েছে, কারো পছন্দের মেয়ের সাথেই কুষাণের বিয়ে হবে না। ঘটকের মাধ্যমে সবাই মিলে মেয়ে দেখতে যাব। কুষাণ যাকে পছন্দ করবে তাকেই সে বিয়ে করতে পারবে। এদিকে আবার চৌধুরী বাড়ির একটা নিয়ম আছে, এই বাড়ির কোনো ছেলে মেয়ে বিয়ের আগে প্রেম করতে পারবে না। বিয়ের আগেই সব ফষ্টি নষ্টি তাদের পরিবারের কেউ অ্যালাউ করে না। এই জন্য কুষাণ শখের বশে প্রেম করেছে ঠিকই, কিন্তু কাউকে বলার সাহস পায়নি। সবাইকে চুপচাপ থাকা দেখে মিস্টার জারিফ চৌধুরী বলল, মা, তোমার নাম কি? তোরা তার মিষ্টি সুরেলা কণ্ঠে বলল। তোরা? জারিফ চৌধুরী তখন হাসতে হাসতে বলল, তা কোন ফুলের তোরা? গোলাপ, গাঁদা না হাসনা হেনা? জারিফ সাহেবের কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল, কিন্তু তোরা নিজ মুখ হয়ে রইল। জারিফ সাহেব তখন বলল, একটু মজা করলাম তোমার সাথে, আবার মাইন্ড করো না। আচ্ছা, তুমি কি চা বানাতে পারো? জি পারি।
মাশাল্লাহ। তোরার মিষ্টি কণ্ঠ শুনেই জারিফ চৌধুরী পটে গেলেন। তার আর কিছু জিজ্ঞেস করার নাই, সেজন্য তিনি কামিনী চৌধুরীকে বললেন, মাশাল্লাহ, আমার আর কিছু জিজ্ঞাসা করার নাই, তুমি কিছু জিজ্ঞাসা করো। কামিনী চৌধুরী সেই কথা শুনে জিজ্ঞেস করলো। তুমি কি রান্না বান্না করতে পারো? তোরা তখন বলল, কখনো নিজের হাতে রান্না করিনি, তবে আম্মু যখন রান্না করতো তখন দাঁড়িয়ে থেকে দেখতাম, সেই হিসেবে মোটামুটি একটা আইডিয়া আছে। কামিনী চৌধুরী সেই কথা শুনে মুখ ভেঙচিয়ে বলল, রান্না দেখলেই কি শেখা যায়, না নিজের হাতে করতে হয়? তার মানে তুমি কি রান্না বান্না পারো না? কুষাণের চাচি মিসেস লুৎফা চৌধুরী তখন হুট করেই জিজ্ঞেস করলো, বলো তো কোন রান্নায় হলুদ দিতে হয় না? মুরগির রোস্টে। তারপর মিসেস লুৎফা চৌধুরী জিজ্ঞেস করলেন, ডালের টেস্ট বাড়ানোর জন্য কি দেওয়া হয়? ওরা সেই কথা শুনে ভাবতে লাগলো, কিন্তু তার মাথাতে কিছুতেই আসছিল না। তবুও আন্দাজে একটা ঢিল মেরে দিল। সে বলল, ফোড়ন। এদিকে কামিনী চৌধুরী যখন দেখলো তার ফটাফট উত্তর দিচ্ছে, তখন তিনি নিজে এবার জিজ্ঞেস করলেন, বলো তো ডিম সিদ্ধ হতে কত মিনিট সময় লাগে? তোরা এবার পড়ে গেল মহা ঝামেলায়। সে তো কখনো ঘড়ি ধরে ডিম সিদ্ধ করতে দেখেনি কাউকে। তবুও সে বলল, মিনিমাম 14 থেকে 15 মিনিট। কামিনী চৌধুরী সেই কথা শুনে বলল, সবই তো পারে দেখি, আর ঢং করে বললে পারো না? আসলে এখনকার মেয়েদের এটা একটা ফ্যাশন, রান্না বান্নার কথা জিজ্ঞেস করলে বলে পারে না। রান্না বান্না শেখে কি অন্যায় নাকি? কামিনী চৌধুরীর কথা শুনে তোরা মনে মনে ভাবতে লাগলো, সে আবার কখন বলল রান্না পারে না? সে তো শুধু বলেছে নিজের হাতে রান্না করেনি কখনো। এই মহিলা তার শাশুড়ি হলে নির্ঘাত তার উপর মারাত্মকভাবে টর্চার করবে, আর সবাইকে মিথ্যে মিথ্যে গল্প শোনাবে। এবার জারিফ চৌধুরী কামিনী চৌধুরী আর লুৎফা চৌধুরীর উপর রাগ দেখিয়ে বলল, তোমরা কি কাজের মেয়ে খুঁজতে এসেছো? শুধু রান্না বান্নার কথা জিজ্ঞাসা করছো, অন্য কিছু জিজ্ঞাসা করো না। এই বলে তিনি তার মেয়েদের দিকে তাকালেন। তোমরা কিছু জিজ্ঞাসা করছো না কেন? এভাবে বোবার মতো চুপ হয়ে বসে আছো কেন? ইরা জারিফ চৌধুরীর কথা শুনে তোরাকে জিজ্ঞেস করলো, পার্লারে যাও? জি না। ইরা তখন মুখ ভেঙচিয়ে বলল, তাহলে তো তুমি খুবই আনস্মার্ট একজন মেয়ে। তোরা ইরার কথা শুনে রাখে ফুঁসতে লাগলো শুধু, কিন্তু ভদ্রতার খাতিরে কিছু বলল না। তবে সে বিড়বিড় করে বলল, তুই তো নিজে একজন আনস্মার্ট মেয়ে, এত বড় একটা বুড়া বেটি মাথা ভর্তি ক্লিপ মেরে এসছিস, তার উপর আবার পেছনে 10 ইঞ্চির মতো চুল ফুলে তুলেছিস। কিছু বললাম আমাকে? না আপু, না আপু, আপনার মাথা বাঁধানোর স্টাইলটা বেশ ভালো লাগছে। ইরা সেই কথা শুনে তার চুল বুলিয়ে বলল, হ্যাঁ ভালো তো লাগবে, আমি সবসময় স্মার্ট থাকার চেষ্টা করি। মীরা এবার জিজ্ঞেস করলো, তুমি কোন ব্র্যান্ডের মেকআপ ইউজ করো? তোরা তখন বলল, আমি কোনো ব্র্যান্ডের মেকআপ ইউজ করি না। মুখে অল্প একটু ক্রিম দিয়ে জাস্ট পাউডার লাগালেই আমার সাজগোজ কমপ্লিট হয়ে যায়। মীরা তখন বলল, তুমি তাহলে ফ্যাশনে কিছুই বোঝো না, ফ্যাশন সম্পর্কে কম অভিজ্ঞতা তোমার। আসলেই তুমি আনস্মার্ট একজন মেয়ে। তোরার এবার ভীষণ রাগ উঠল। তার মুখ ফুসকে হঠাৎ বের হলো, তা আপু, আপনি কোন ব্র্যান্ডের মেকআপ ইউজ করেন যে মুখটা সাদা সাদা হয়ে আছে? জি, কি বললা? আর একবার বলো। না মানে আপনি খুবই ফ্যাশনেবল তো আপু, দেখেই বোঝা যাচ্ছে দামি ব্র্যান্ডের মেকআপ ইউজ করেন। হ্যাঁ, তার বলতে হবে না, আমার সব সাজগোজের জিনিস বাইরের দেশের, এদেশের কিছুই আমি ইউজ করি না। লীরা এবার ইরা আর মীরাকে থামিয়ে দিয়ে বলল, তোরা এবার চুপ করবি? শুধু সাজগোজ নিয়ে কথা বললে হবে? মেয়ের পড়ালেখা কত দূর সেটা জিজ্ঞেস করেছিস কেউ? এই বলে লীরা বলল, আই অ্যাম লীরা, আমি নোমানের থার্ড সিস্টার। আই হ্যাভ নো কোয়েশ্চেন, বাট শুধু একটা প্রশ্ন করব, হোয়াট আর ইউ স্টাডিং? তোরা লীরার ইংলিশে কথা বলা দেখে মুখ টিপে টিপে হাসতে লাগলো, কারণ লীরা খুব স্টাইল করে করে কথা বলছিল। তোরা এবার মনে মনে ভাবতে লাগলো, কুষাণের বোনেরা এমন কেন? সে তো কোনোদিন তাদের বোনেদের ব্যাপারে কিছু বলেনি। এবার তোরা তার হাসি আটকে বলল, আমি এবার অনার্স ফার্স্ট ইয়ারে বাংলা নিয়ে অনার্স করছি। লীরা তখন তাচ্ছিল্যের সুরে বলল, বাংলা? ইংলিশের মূল্যটা সবসময়ই একটু বেশি, বাংলা নিয়ে অনার্স করে কি হবে? কুষাণকে দেখে এমনিতেই তোরার মাথা হিট হয়ে আছে, তার উপর কুষাণের বোনদের এমন উল্টাপাল্টা প্রশ্ন শুনে তার মেজাজ আরো বেশি বিগড়ে যাচ্ছে। কিন্তু তোরা তার রাগ সংবরণ করার চেষ্টা করলো, কারণ এখন কোনো মতেই তার রাগ করা চলবে না। তাকে যে করেই হোক প্রমাণ করতে হবে সে লক্ষ্মী একটা মেয়ে। হঠাৎ তোরার মা বাবা মিসেস তামিলি বেগম আর মিস্টার গোলাপ সাহেব নাস্তার ট্রে আর শরবতের গ্লাসগুলো নিয়ে এগিয়ে আসলেন।
আর তোরাকে বলল, মা, সবাইকে নিজের হাতে নাস্তা দাও। তোরা সেই কথা শুনে নিজেই সবার হাতে হাতে শরবতগুলো দিয়ে দিল, কিন্তু কুষাণের হাতে শরবতের গ্লাসটা দিতেই তোরা কুষাণকে ফিস ফিস করে বলল, শরবতের গ্লাসে কিন্তু তোমার দেয়া সেই পেট খারাপের ঔষধ আছে, কিছু একটা করো, তা না হলে সবার অবস্থা কিন্তু কাহিল হয়ে যাবে। এই বলে তোরা তার রুমের মধ্যে চলে গেল। তোরাকে এইভাবে কথা বলতে দেখে মীরা বলল, দেখেছিস আপু কেমন বেয়াদব মেয়ে, কুশানের সাথে কিভাবে ফিসফিস করে কি যেন বললো। ভাইয়াকে বোধহয় পটানোর চেষ্টা করছি। ইরা সেই কথা শুনে বলল, এই মেয়ে বেশি একটা সুবিধার হবে না মনে হয়। ঘটক সাহেব যে কোন ফ্যামিলির মেয়েকে দেখাতে নিয়ে এলো আমাদের, সত্যি বুঝতে পারছি না আমি। লীরা তখন বলল, বাসায় শুধু যাই আগে, তারপর শাহিন আর মাহিন দোলা ভাইকে ধরবো। ইরা সেই কথা শুনে বলল, শুধু শাহিন আর মাহিনকে ধরবি কেন? তো তুহিনও তো আছে এর মধ্যে। এদিকে শরবতের গ্লাস হাতে নিয়ে কুষাণ শুধু বারবার নিচ থেকে উপর পর্যন্ত দেখছে, কারণ সে যে নিজেই তোরাকে পেট খারাপের ওষুধ এনে দিয়েছিল, যাতে পাত্রপক্ষ সে খাবার খেয়ে ভুল করেও আর তোরাদের বাড়ি না আসে। কুষাণ তো ভাবতেই পারছে না নিজের হাতে এভাবে পেট খারাপের ঔষধ মিশ্রিত শরবত খেতে হবে তাকে। কুষাণের পুরো শরীর এবার ঘামতে লাগলো। ফ্যামিলির সবার হাতে হাতে এখন এই শরবতের গ্লাস, এখন কি হবে? সে কিভাবে এই শরবত খাওয়া থেকে সবাইকে আটকাবে? আসলে তোরা এক সপ্তাহ আগে কুষাণকে বলেছিল যে আমাকে ছেলে পক্ষ দেখতে আসবে, তুমি কিছু একটা করো। তখন কুষাণ বলেছে, আমি এই মুহূর্তে বিয়ে করতে পারবো না, কারণ আমার পরিবারের কেউ চায় না আমি এক্ষুনি বিয়ে করি। তবে পাত্রপক্ষ তাড়ানোর জন্য কিছু টেকনিক শিখিয়ে দিতে পারি তোমাকে। তোরা কুষাণের কথা মতো সেই টেকনিক অবলম্বন করেছে, কিন্তু কুষাণ ভাবতেই পারেনি তার ফ্যামিলির সবাই তাকে তোরাকে দেখানোর জন্যই নিয়ে আসবে। কুষাণ শরবত খাওয়া বাদ দিয়ে শুধু এদিক ওদিক তাকাতে লাগলো। সে সবাইকে কিভাবে শরবত খেতে বারণ করবে সেটাই ভাবছে, কিন্তু মিসেস চামেলি বেগম কুষাণকে এদিক ওদিক তাকানো দেখে বলল, বাবা, খাও শরবতটা। এভাবে এদিক ওদিক কি দেখছো? লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। কুষাণ সেই কথা শুনে বলল, আসলে আম্মু, আমি শরবত বেশি একটা পছন্দ করি না। ইরা মীরা লীরা কুষাণের মুখে আম্মু ডাক শুনে বলল, আম্মু? কে তোর আম্মু হয়? বিয়ে না হতে আম্মু ডাকছিস? কুষাণ তখন চামেলি বেগমের দিকে তাকিয়ে বলল, সরি, ভুল করে মুখ থেকে বের হয়ে গেছে। আসলে আন্টি, আমি শরবত পছন্দ করি না। চামেলি বেগম তখন বলল, ঠিক আছে বাবা, কোনো প্রবলেম নেই, তাহলে তুমি অন্য কিছু খাও। এই বলে মিসেস চামেলি বেগম কুষাণের হাতে এক বাটি নুডলস তুলে দিল। কুষাণ বাটিটা হাতে নিয়ে নুডলসগুলো শুধু চামচ দিয়ে নাড়াচাড়া করতে লাগলো, বাট তার মুখে দেওয়ার সাহস হচ্ছে না কিছুতেই। কে জানে নুডলসের মধ্যেও আবার তোরা পেট খারাপের ওষুধ দিয়েছে কিনা। এদিকে ইরা মীরা লীরা শরবতের গ্লাস হাতে নিয়ে আবার সেগুলো রেখেও দিয়েছে চুপচাপ। তারা তিনজন ফুসুর ফুসুর করে বলছে, আমরা কিন্তু কেউ কিছুই খাবো না। কে জানে কোন পরিবেশে খাবারগুলো তৈরি করছি না। এসব অস্বাস্থ্যকর খাবার আমাদের হজম হবে না। তাছাড়া মেয়েটার মতিগতি বেশি একটা সুবিধের মনে হলো না, যদি আমাদের বয়স্করা ওষুধ মিশিয়ে দেয় খাবারে। মিস্টার গোলাপ সাহেব লক্ষ্য করলেন ব্যাপারটা। তখন তিনি ইরা মীরা আর লীরার সামনে গিয়ে বললেন, মা, শরবতটা একটু টেস্ট কর তোমরা, একদম গাছের টাটকা লেবু দিয়ে বানানো। এই বলে গোলাপ সাহেব আবার শরবতের গ্লাসগুলো ওদের হাতে দিয়ে দিল। ইরা মীরা আর লীরা কোনো উপায় না দেখে এক চুমুক করে খেয়ে নিল শরবতটা। অন্যদিকে কামিনী চৌধুরীর ডায়াবেটিস থাকার কারণে তিনি শরবতের গ্লাসটি অনেক আগেই রেখে দিয়েছেন। কুষাণ চামেলি বেগমের সাথে কথা বলতেই এদিকে মিস্টার জারিফ চৌধুরী আর শাহিন মাহিন তুহিন আর বাকিরা এক গ্লাস করে শরবত খেয়ে আবার আরেক গ্লাস নেওয়ার মতলব করছে। কুষাণ তা দেখে চিৎকার করে বলল, বাবা, আর খাও না প্লিজ, আর কতই খাবে। জারিফ চৌধুরী তখন বলল, শরবতটা বেশ টেস্টি হয়েছে, একদম তাজা লেবু আর পাল্টা মিশ্রি শরবতের ঘ্রাণ মৌ মৌ করছে ঘরটা। নে ধর, একটু খেয়ে দেখ তুইও। কুষাণ তখন বলল, না, খাবো না আমি, তুমি বেশি করে খাও। এদিকে ইরা মীরা লীরা চোখ দিয়ে ইশারা করলো। তাদের হাজবেন্ডদের সেই ইশারায় ভয় পেয়ে শাহিন মাহিন আর তুহিন খালি গ্লাসগুলো টেবিলে রেখে দিল। তারা আরেক গ্লাস নেওয়ার আর সাহস পেল না, কিন্তু জারিফ চৌধুরী আরও এক গ্লাস খেয়ে নিলেন। এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত না খেয়ে কি আর থাকা যায়? কুষাণ সবার শরবত খাওয়া দেখে মনে মনে দোয়া পড়তে লাগলো আর বলতে লাগলো, আল্লাহ কারো যেন কোনো অসুবিধা না হয়, তা না হলে সবার অবস্থা একদম খারাপ হয়ে যাবে, আর তার সাথে তোরাদের মান সম্মানও একেবারে ধুলোই মিশে যাবে। হঠাৎ জারিফ চৌধুরীর পেটে গুড়ুম গুড়ুম ডাকতে লাগলো, সেজন্য তিনি ভীষণ লজ্জার মধ্যে পড়ে গেলেন।
এখন কি করে সবার মধ্যে থেকে তিনি ওয়াশরুমে যাবেন, সেজন্য কষ্ট করে চেপে বসে থাকলেন। কিন্তু হঠাৎ কুষাণের কাজিন সুমন চামেলি বেগমকে বললেন, আন্টি, আপনাদের ওয়াশরুমটা কোন দিকে? চামেলি বেগম হাত দিয়ে ওয়াশরুমটা দেখাতেই মিস্টার জারিফ চৌধুরী উঠে দিলেন এক দৌড়, কারণ তিনি আর থাকতে পারছিলেন না। এদিকে জারিফ চৌধুরীকে এইভাবে দৌড়ানো দেখে কামিনী চৌধুরী বললেন, এই তোমার কি হয়েছে, এইভাবে দৌড়াচ্ছ কেন? জারিফ চৌধুরীর কি আর উত্তর দেওয়ার সময় আছে? তিনি ওয়াশরুমে ঢুকেই দরজা লাগিয়ে দিলেন। এদিকে সুমন চিল্লিয়ে বলতে লাগলো, আঙ্কেল, আমাকে আগে যেতে দিন, আমার খুব অসুবিধা হচ্ছে। এই বলে সুমন কাঁদতে লাগলো। এত বড় একজন জোয়ান পোলাকে কাঁদতে দেখে লুৎফা চৌধুরী বলল, এ বাবা, কি হয়েছে তো, এভাবে কাঁদছিস কেন? সুমন তখন কাঁদতে কাঁদতে বলল, মা, আমার খুব পেট ব্যথা করছে, আমাকে এক্ষুনি ওয়াশরুমে যেতে হবে। হঠাৎ লুৎফা চৌধুরী খেয়াল করলেন তারও পেটের মধ্যে কেমন যেন করছে। এরকম কেন হচ্ছে তার? তিনি তো বেশি কিছু খাননি। অন্যদিকে শাহিন, মাহিন আর তুহিন বউদের ভয়ে এতক্ষণ চুপ করে থাকলেও এবার আর চুপ করে থাকতে পারল না। তারা এক দৌড়ে তোরাদের বাড়ির পেছনের বাঁশঝাড়ে চলে গেল। এদিকে ইরা, মীরা, লীরাও ওদের পিছু পিছু চলে গেল আর ডাকতে লাগলো, কি হয়েছে তোমাদের, এভাবে দৌড় এলে কেন? শাহিন তখন তার পেট চেপে রেখে বলল, তোমরাও যাও প্লিজ এখান থেকে, আমাদের ইমার্জেন্সি একটা কাজ আছে। ইরা তখন বলল, এখানে আবার তোমাদের কিসের ইমার্জেন্সি কাজ? শাহিন এবার আর উত্তর দিল না, কারণ তার উত্তর দেওয়ার সময় নেই এখন। সেই জন্য সে ওদের সবার সামনেই বেল্ট খুলতে লাগলো। ইরা তা দেখে চিৎকার করে বলল, এই এই কি করছো? শাহিন তখন ধমক দিয়ে বলল, তোমরা সবাই যাবে প্লিজ, এত প্রশ্ন কেন করছো? শাহিনের ধমক শুনে ইরা ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো আর বলল, তুমি আমায় বকলে? তুহিন তখন আর না লুকিয়ে বলল, আমাদের না এখন ভীষণ হাগু পাচ্ছে, তোমারও যদি দাঁড়িয়ে থেকে আমাদের হাগু করা দেখতে চাও তাহলে দাঁড়িয়েই থাকো। যত সব আবালের দল, সারাক্ষণ পিছে পিছে শুধু গুড়গুড় করে, একটু শান্তি মতো হাঁকতেও দিচ্ছে না তারা। লাস্টের কথাগুলো তুহিন বিড়বিড়িয়ে বলল, কারণ জোরে বললে তার আজকে খবর ছিল। ওয়াক থু থু থু। এই চলো চলো। এই বলে ইরা, মীরা, লীরা নাকে মুখে কাপড় দিয়ে সেখান থেকে চলে গেল। কিন্তু তারা হঠাৎ তিনজনে খেয়াল করলো তাদের পেটটাও কেমন যেন ব্যথা করছে। কিন্তু তারা ভাবলো এমনি হয়তো এরকম করছে। কিন্তু ইরা তখন হাসতে হাসতে বলল, এদের হাগু করা দেখে তো আমারও হাগু পাচ্ছে। মীরা তখন বলল, আমারও। লীরা তখন বলল, কি বলছিস কি? ইটস ভেরি স্ট্রেঞ্জ, আই অ্যাম হ্যাভিং দ্য সেম প্রবলেম। এই বলে তিন বোন তোরাদের পাশের বাড়িতে চলে গেল। কিন্তু সেখানে গিয়ে দেখে বাথরুমে কে যেন আগেই চলে গেছে। ইরা, মীরা, লীরার তো আর তর সইছে না, সেই জন্য তারা তিনজন যায় যেদিকে মন চায় সেদিকেই চলে গেল। সেদিকে জারিফ চৌধুরী এখনো বের হননি ওয়াশরুম থেকে। সুমন আর লুৎফা চৌধুরীকে সেই জন্য তোরাদের পাশের বাসার ওয়াশরুমে নিয়ে যাওয়া হয়েছে। কামিনী চৌধুরী সবার এরকম অবস্থা দেখে গোলাপ সাহেবকে বললেন, সত্যি করে বলুন, আপনারা খাবারে কি মিশিয়েছেন? আপনাদের দেওয়া নাস্তা খেয়ে সবার এরকম অবস্থা কেন হলো? গোলাপ সাহেব সেই কথা শুনে রাগ হয়ে বলল, মুখ সামলিয়ে কথা বলুন, কি বলছেন এসব? আমাদের খাবার খেয়ে এরকম হয়েছে মানেটা কি? কামিনী চৌধুরী গোলাপ সাহেবকে উচ্চস্বরে কথা বলে দেখে বলল, দোষ করেছেন আবার চোখ রাঙিয়ে কথা বলছেন? আপনাদের খাবারে ভেজাল আছে দেখেই তো বলছি। কুষাণ এবার কথা বলে উঠল আর কামিনী চৌধুরীকে বলল, আম্মু, মাথা ঠান্ডা করো, তুমি হাই প্রেশারের রোগী আম্মু, এত উচ্চস্বরে তোমাকে কথা বলতে নিষেধ করেছে ডক্টর। কামিনী চৌধুরী সেই কথা শুনে বলল, তুই চুপ থাকতে বলছিস কুষাণ, তুই চুপ থাকতে বলছিস কুষাণ? সবার কি হাল হয়েছে দেখছিস না? তোর আব্বু এখনো ওয়াশরুম থেকে বের হয়নি। কুষাণ তখন বলল, এতে এনাদের কি দোষ? হয়তো এদের সবার পেটে আগে থেকেই প্রবলেম ছিল, এই জন্য এমনটা হয়েছে। আমিও তো এই খাবারই খেয়েছি, কই আমার তো কিছু হলো না। তাছাড়া দেখো না, সোনিয়া এখনো খেয়েই যাচ্ছে, ওরও তো কিছু হচ্ছে না। সোনিয়া হলো কুষাণের আর এক কাজিন, সুমনের বোন। সোনিয়া নাস্তা খাওয়া শেষ করে যেই শরবতের গ্লাস হাতে দিয়েছে, ঠিক তখনই কুষাণ ওর হাত থেকে শরবতের গ্লাসটা কেড়ে নিয়ে বলল, আর কতই খাবি সোনিয়া, রেখে দে, বাসায় যাব এখন আমরা। সোনিয়া তখন বলল, আমি তো শরবত খাইনি ভাইয়া, একটু খাই। কুষাণ তখন ফিসফিসিয়ে বলল, চুপ থাক বোন, তুই আর আমি হলাম একমাত্র সাক্ষী। এই বলে কুষাণ তার পকেট থেকে একটা 100 টাকার নোট বের করে সোনিয়ার হাতে দিয়ে বলল, সবাইকে বলবি তুইও সব কিছুই খেয়েছিস, তবুও তোর কিছুই হয়নি। সোনিয়া 100 টাকার নোটটা কুষাণের হাত থেকে নিয়ে হেসে হেসে বলল, আচ্ছা বলবো। সোনিয়া হলো টাকার পাগল, তাকে 2টা নোট দিলেই চুপ করে রাখা যায়। সবার এই অবস্থা দেখে তোরা তার আম্মুকে বলল,
আম্মু সবার জন্য স্লাইন বানাও আর আব্বুকে ডক্টর ডেকে আনতে বলো। চামেলি বেগম তোরার কথা শুনে তাকে টেনে নিয়ে ঘরের মধ্যে গেল আর বলল, সত্যি করে বল দেখি, তুই আবার শয়তানি করে খাবারে কিছু মিক্সড করিসনি তো? তোরা সেই কথা শুনে বলল। আমি আবার কখন কি মিক্সড করতে গেলাম? চামেলি বেগম তখন বলল, তাহলে যে পাত্রপক্ষই আসে সবাই কিছু না কিছু সমস্যায় ভোগে কেন? একদিন খাবারে লবণ বেশি হয়, কোনোদিন আবার শরবতের মধ্যে চিনির বদলে শুধুই লবণ থাকে। সেদিন পানির মোটর নষ্ট হয়ে গিয়েছিল, যার জন্য কেউ খাবার খেয়ে হাত ধোয়ার জন্যও পানি পায়নি। আর আজ সবাই দৌড়ে দৌড়ে শুধু বাথরুমে যাচ্ছে। তোরা তার মায়ের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে নিজেই স্যালাইন বানাতে গেল। এদিকে মিস্টার জারিফ চৌধুরী হাঁপাতে হাঁপাতে ওয়াশরুম থেকে বের হয়ে বলল, কেউ একটু 1 গ্লাস স্যালাইনের পানি দেবে আমাকে? কামিনী চৌধুরী সেই কথা শুনে বলল, তোমার আসলে লজ্জা শরম নাই? এত কিছুর পরও আবার ওনাদের হাতের খাবার চাচ্ছ? জারিফ চৌধুরী তখন বলল, ওনাদের খাবার খেয়ে এমন হয়নি আমার। আসলে আমি বাড়ি থেকে আসার সময় ফ্রিজে রাখা দইয়ের ভাঁড়টা শেষ করে এসেছি, সেই জন্য মনে হয় এমন হয়েছে। কামিনী চৌধুরী সেই কথা শুনে জারিফ চৌধুরীর কাছে গিয়ে বলল, তোমাকে না দই খেতে বারণ করেছি, তারপরেও চুরি করে কেন খেয়েছো দই? জারিফ চৌধুরী তখন বলল, এখন তর্ক করার সময় না রাগিনী, আগে আমাকে বাঁচাও আগে। এই বলে জারিফ চৌধুরী চিৎকার করে আবার ওয়াশরুমে চলে গেল। এদিকে তোরা স্যালাইনের পানি নিয়ে এসে দেখে জারিফ চৌধুরী আবারও ওয়াশরুমে চলে গিয়েছে। এবার ইরা মিরা লিরা হাঁপাতে হাঁপাতে এলো আর বলল, মা আমাদের বাঁচাও, আমরা তো শেষ হয়ে গেলাম। এই বলে 3 বোন মেঝেতেই শুয়ে পড়ল। কামিনী তার মেয়েদের এমন অবস্থা দেখে বলল, ও আল্লাহ, কি হবে এখন? আমার মেয়েরা এমন করছে কেন? নিশ্চয়ই এরা খাবারে কিছু মিশিয়েছে। কামিনী চৌধুরী তখন চিৎকার করে শাহিন মাহিন আর তুহিনকে ডাকতে লাগলো। ইরা তখন হাঁপাতে হাঁপাতে বলল, মা ওদের অবস্থাও খারাপ, ওরা তো পাশের এক বাঁশের ঝাড়ে গিয়ে বসে আছে। কামিনী চৌধুরী সেই কথা শুনে বলল, ছি ছি ছি, কি লজ্জাজনক ব্যাপার! মান সম্মান তো একেবারে ধুলোই মিশে গেল। তোরা এবার ইরা মিরা লিরার কাছে স্যালাইনের পানি নিয়ে আসতে তারা রাগ করে ফেলে দিল গ্লাসগুলো আর চিৎকার করে কুষাণকে বলল, কুষাণ, তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? দেখছিস না আমাদের অবস্থা? শীঘ্র ডাক্তার ডেকে আন। চামেলি বেগম সে কথা শুনে বলল, আপনারা প্লিজ শান্ত হন, সবাই ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবেন। তোরার আব্বু ডাক্তার আনতে গেছে। এবার মিসেস লুৎফা চৌধুরী আর সুমন গোংরাতে গোংরাতে এলো আর এসেই একটা বিছানায় দুজনেই ধপাস করে শুয়ে পড়ল। তোরা এখন তাদেরকে 1 গ্লাস স্যালাইনের পানি খেতে বলল। লুৎফা আর সুমন স্যালাইনের কথা শোনা মাত্রই ঢকঢক করে খেতে লাগলো আর বলল, আল্লাহ এই যাত্রায় বাঁচিয়ে দাও, আর খাবো না বাসি ভাত, আল্লাহ বাঁচাও আমাদের। কামিনী চৌধুরী সেই কথা শুনে বলল, তোরা বাসি ভাত আবার কখন খেলি? লুৎফা তখন বলল, বুবু, আমি সুমন আর সানিয়া আসার সময় মাংস দিয়ে ভাত খেয়ে এসেছিলাম, সেজন্যই হয়তো এরকম সমস্যা হচ্ছে। কামিনী তখন বলল, তোদের সবার যে কি হয়েছে কিছুই বুঝছি না। তোরা বুঝতে কেন পারছিস না? সহজ ব্যাপারটা না। বাসি ভাত খেয়ে পেট খারাপ হয়নি তোদের, এই বাড়ির অস্বাস্থ্যকর খাবার খেয়ে এরকম হয়েছে। লুৎফা সেই কথা শুনে বলল, জানি না কিছু আমি, আগে আমাকে ভালো করো বুবু। এই বলে মা বেটা চোখ বন্ধ করে শুয়ে থাকলো। এবার শাহিন মাহিন আর তুহিনও ক্লান্ত শরীর নিয়ে রুমে প্রবেশ করলো। তোরা এখন ওদের 3 জনকেই স্যালাইনের পানি দিল। শাহিন মাহিন তুহিন ও স্যালাইনের পানি খেয়ে শুয়ে পড়লো বিছানায়। কামিনী চৌধুরী তখন চিৎকার করে বলল, এই তোমরা সবাই এইভাবে শুয়ে পড়লে কেন? বাড়ি যাবে কখন? চলো আমরা বাড়ি যাই, আর এক মুহূর্তও থাকতে চায় না এই বাড়িতে। কিন্তু শাহিন মাহিন তুহিন একদম নেতিয়ে পড়েছে, সেই জন্য কেউ কোনো উত্তর দিল না। কামিনী বেগম তখন কুষাণের উপর রাগ দেখিয়ে বলল, তুই এইভাবে হাবলুদের মতো দাঁড়িয়ে থেকে কি দেখছিস? তোর জ্ঞান বুদ্ধি কবে হবে বলতো? সবাইকে ধরে ধরে গাড়িতে ওঠা। কুষাণ যেই তার দুলাভাইদের ওঠাতে লাগলো তখনই জারিফ চৌধুরী হঠাৎ ওয়াশরুম থেকে বের হয়ে বলল, আমি আজ আর বাড়িতে যেতে পারবো না, এখানেই বোধহয় আজ থাকতে হবে আমাকে, আমার শরীরে আর কোনো শক্তি নাই। এই বলে তিনিও ধপাস করে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর গোলাপ সাহেব ডাক্তার নিয়ে আসলেন আর ডাক্তার সকলকে চেক আপ করে ওষুধ দিলেন। তোরা মিসেস চামেলি বেগম আর গোলাপ সাহেব সবার বেশ খাতির যত্ন করলেন, তাদের সবাইকে ওষুধ খাওয়ালেন। বিপদে পড়ে সবাই আর কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নিল ওষুধ, কারণ তাদের সুস্থ হওয়া দিয়ে কথা। সবাই ওষুধ খেয়ে আবারও রেস্ট নিল। সবাই যখন মোটামুটি সুস্থ হলো তখন কামিনী চৌধুরী সবার উদ্দেশ্যে বলল, সত্যি করে বলো দেখি এবার, এখানে আসার আগে কে কে পেট খারাপ নিয়ে এসেছিলে?
আর কার কার পেট ভালো ছিল, তাহলে প্রমাণ হয়ে যাবে। সুমন তখন বলল, চাচি আমার আগের থেকে একটু পেটে প্রবলেম ছিল। শাহিন বলল, আম্মা আমার পেট তো ভালোই ছিল, মনে হয় ওই বাড়িতে খাবার খেয়ে পেট আমার প্রবলেম হয়েছে। কুষাণ তখন বলল, কিন্তু দুলা ভাই, আমি আর সোনিয়াও তো এই খাবারই খেয়েছি, কই আমাদের তো কিছু হলো না। ইরা, মীরা, লীরা তখন কুষাণকে ধমক দিয়ে বলল, আমরা তো ভালো মানুষই এসেছিলাম, কিন্তু আমাদের সবার এমন হাল কেন হলো? আর তুই আমাদের বাড়ির ছেলে হয়ে সেই থেকে এ বাড়ির পক্ষে কথা বলছিস? তোর হয়েছেটা কি কুষাণ? শাহিন তখন বলল, তুই আবার ওই বাড়ির মেয়েকে পছন্দ করে ফেললি? মাহিন বলল, কিরে কথা বলিস না কেন? তোর কি মেয়ে পছন্দ হয়েছে? কুষাণ তার দুলাভাইদের প্রশ্নে বোবার মতো চুপ হয়ে রইল। সে কি উত্তর দেবে ভেবে পাচ্ছিল না। সে চিন্তা করতে লাগলো, যদি সে হ্যাঁ বলে তাহলে তোরার সাথে তার বিয়ে হয়ে যাবে, আর তোরাকে বিয়ে করা মানে জেনে শুনে বিষ পান করা। অন্যদিকে যদি সে না বলে তাহলে তোরার সাথে তার বিয়ে হবে না, কিন্তু তবুও তো তোরা তার পিছু ছাড়বে না, আবার সেই আগের মতো ঘুরঘুর করবে, আর সারাদিন শুধু বিয়ে করে বলে ঘ্যান ঘ্যান করবে। এখন কি করা যায়? কুষাণ তখন ভাবলো, হ্যাঁ এই বলি, বিয়ের পর হয়তো তার পাগলামি কিছুটা হলেও কমবে। তাছাড়া আমাদের বাড়িতে এতগুলো মানুষের মধ্যে সে খারাপ ব্যবহার করতে পারবে না কিছুতেই। আর আজকের এই পাত্রী দেখতে আসাকে সারপ্রাইজ হিসেবে রাখা যাবে, তা না হলে এই ঘটনাকে ইস্যু করে নিশ্চিত আজ আবার তার মাথা ফাটিয়ে দেবে। তুহিন কুষাণকে চুপচাপ থাকা দেখে বলল, নীরবতাকে কি সম্মতির লক্ষণ ধরে নিব শালাবাবু? কুষাণ তো এবার আরো বেশি সুযোগ পেয়ে গেল। এমনিতেও তো সে তার আর তোরার সম্পর্কে কথা জীবনেও বলতে পারতো না, এই সুযোগে কুষাণ বলেই ফেলল, হ্যাঁ মেয়ে আমার পছন্দ হয়েছে। কুষাণের কথা শুনে ইরা, মীরা আর লীরা একসাথে বলে উঠল, কি? এত কিছুর পরও তুই বলছিস তোর মেয়ে পছন্দ হয়েছে? কুষাণ তখন আবারও বলল, হ্যাঁ হয়েছে। তোরা তখন হঠাৎ তার রুম থেকে বের হয়ে এসে বলল, আপনার পছন্দেতেই তো আর হবে না বিয়ে, আমারও একটা নিজস্ব মতামত আছে। তোরার কথা শুনে সবাই অবাক। এই মেয়ে বলে কি এসব? কুষাণ তখন বলল, কি মতামত? তোরা তখন বলল, আমার আপনাকে পছন্দ হয়নি, আর আপনাদের ফ্যামিলিকেও না। আপনাদের ফ্যামিলিতে বউ হয়ে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। মিসেস চামেলি বেগম আর গোলাপ সাহেব সেই কথা শুনে তোরার কাছে এগিয়ে গিয়ে বলল, মা কি বলছিস এসব? হ্যাঁ আমি ঠিকই বলছি, আমি এই ছেলেকে বিয়ে করব না। কামিনী চৌধুরী তোরার কথা শুনে হঠাৎ তোরার কাছে এগিয়ে এসে বলল, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আমাদের বাড়ির ছেলেকে রিজেক্ট করে দিলে। আজ পর্যন্ত এমন কোনো মেয়ের জন্ম হয়নি যে আমার ছেলেকে অপছন্দ করবে, আর এমন কোনো পরিবার সৃষ্টি হয়নি যে আমাদের পরিবারের সাথে আত্মীয়তা করতে চায় না। যেখানে আমরা তোমাকে রিজেক্ট করব সেখানে তুমি আমাদের মুখের ওপর না করে দিলে। আমার না ভীষণ জানতে ইচ্ছে করছে ঠিক কী কারণে আমাদের পরিবারকে তুমি অপছন্দ করছো, আর কী কারণে কুষাণকে পছন্দ না তোমার। কুষাণ তার মায়ের এমন প্রশ্ন শুনে ঢোক গিলতে লাগলো। সে মনে মনে ভাবলো, এ কোন নতুন ঝামেলার সৃষ্টি করলো তোরা? সে এখন কি উত্তর দেবে? ভুল করে যদি তাদের রিলেশনের কথা বলে ফেলে তখন কি হবে তার? আপনাদের বাড়ির ছেলে একজন প্রতারক, নাম্বার 1 ধোঁকাবাজ। সে এতদিন লুকিয়ে লুকিয়ে অন্য মেয়ের সাথে প্রেম করেছে, আর আজ বিয়ে করার জন্য নাচতে নাচতে আপনাদের সাথে পাত্রী দেখতে এসেছেন। এইরকম 2 নাম্বার লুচ্চা ছেলেকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। তোরার কথা শুনে কুষাণের আবার 101 ডিগ্রি জ্বর এসে গেল। সে যেটা নিয়ে ভয় পাচ্ছিল ঠিক সেটাই ঘটে গেল। এদিকে তোরার কথা শুনে কুষাণের 101 ডিগ্রি জ্বর আসলেও তার পরিবারের প্রতিটা সদস্যের 200 ডিগ্রি জ্বর এসে গেল। এমনিতে ওয়াশরুমে যেতে যেতে প্রত্যেকের শরীর ভীষণভাবে দুর্বল, তার মধ্যে তোরার এমন উদ্ভট কথা শুনে তারা আরো বেশি দুর্বল হয়ে গেল। কিন্তু কুষাণের তো এইভাবে চুপ থাকা যাবে না। তোরাকে এক্ষুনি না থামালে এই মেয়ে সবকিছু প্রকাশ করে দেবে। তখন তার মান সম্মানের 13টা বেজে যাবে। তার পরিবার প্রতিটা সদস্যদের দিকে নিয়ে করা গর্ব মুহূর্তের মধ্যে সাগরের অতল গহ্বরে তলিয়ে যাবে। তাদের বংশের মান সম্মান একেবারে ধূলিচ্ছাত হয়ে যাবে, কারণ তাদের পরিবারের কোনো ছেলে মেয়েই বিয়ের আগে প্রেম করতে পারে না। বিয়ের আগে কেউ প্রেম করলে তাকে বাড়ি থেকে একদম ঘাট ধরে বের করে দেওয়া হয়। সেজন্য কুষাণ তোরার কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, আমার সোনা পাখি, আমার জান পাখি, আমার টুনটুনিটা, তুমি তো সবসময় এটাই চাইতে যে আমি তোমাকে যাতে বিয়ে করি, তাহলে আজ এমন করতেছো কেন? প্লিজ আমার নামের উল্টাপাল্টা কথা বলো না, রাজি হয়ে যাও বিয়ে করতে আমাকে, তাহলেই ঝামেলা মিটমাট হয়ে যাবে। তোরা তখন চিৎকার করে বলল, না আমি রাজি হতে পারবো না। তুমি আমার সাথে প্রতারণা করেছো,
তুমি বলেছো তোমার ফ্যামিলি তোমাকে এক্ষুনি বিয়ে করাবে না, কিন্তু তুমি ঠিকই দল বল নিয়ে অন্য কোনো মেয়েকে দেখতে এসছো।